রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। গাঁদা ফুলের সারা বছর ধরেই চাষ করা হয়। আমাদের রাজ্যের ফুল চাষিরা স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে এর চাষ করে থাকেন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল চাষি শিশির বাইন তিনি 15 বিঘা জমিতে বিভিন্ন মরশুমে গাঁদার চাষ করেন। কিন্তু এই পরিমাণ এলাকায় গাঁদা চাষ করতে চাই প্রচুর সুস্থ চারা। তাই তিনি নিজেই প্রয়োজনীয় সুস্থ গাঁদার চারা তৈরি করে নেন। বীজতলায় সুস্থ গাঁদা চারা তৈরির কৌশল এবং গাঁদা চাষের পদ্ধতির বিষয়ে তার অভিজ্ঞতার কথা আমাদের বর্ণনা করলেন তিনি। টোটাল জমি 27 বিঘে মতো চাষ করি। তার মধ্যে গাঁদা ফুল আছে 15 বিঘে মতো। বীজটা আমি নিজে তৈরি করি। সমস্ত বীজই প্রথমে মাদার গাছ তৈরি করতে হবে। মাদার গাছ আশ্বিন মাসে যেটা লাগিয়েছি উঁচু জমিতে, তার থেকে আমরা বীজ সংগ্রহ করব। ওই গাছগুলোকে সার, জল, তেল এই সমস্ত দিয়ে ফুলটাকে সুস্থভাবে নেব। ফুলটা আমাদের তোলা হবে আশ্বিন কার্তিক মাস থেকে তোলা শুরু, অঘ্রাণ মাস পর্যন্ত আমরা এই ফুলটাকে তুলি। এই তুলে বীজটাকে রোদে দিয়ে ভালো করে শুকাই। শুকানোর পরে ওটাকে ভালো করে গুঁড়ো করে বীজটাকে নিয়ে নিই। শুধু বীজটাকে নিয়ে তারপরে আমরা বীজতলা তৈরি করি। যে জমিটা আমরা তৈরি করব সেই জমিতে মাটিটাকে ভালো করে গুঁড়ো করতে হবে। কোদাল দিয়ে 2 সাইডে আল মতো রাখবো, যেটা হবে 2.5 হাত চওড়া, এবার 40 হাত লম্বা বেড। এই বেডে সমস্ত রাসায়নিক সার দিয়ে ফেলবো। তার আগে সকালবেলা আমরা জলটা ছাড়ি, পুরো বেডটাকে ভিজিয়ে দেব। বিকালবেলা আমরা বীজটাকে ফেলবো। বীজটাকে ফেলে তারপরে হালকা হালকা মাটি দেবো, একদম গুঁড়ো মাটি। মাটিটাকে ছড়িয়ে দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে আবার একটা সেচ দেব। সেচ দেওয়ার পরে চারাগুলো আমাদের বেরিয়ে যাবে। যখন 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি হবে তখন আমরা সাব পাউডারটা আমরা ইউজ করি। সাব পাউডারটা দেওয়ার পরে আমাদের চারাগুলো যখন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হয় তখন আরেকটা সেচ দিই। আরেকটা সেচ দেওয়ার পরে চারাগুলো যখন 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে যায় তখন আমরা এই জমিতে লাগাই। লাগানোর পরে এই থেকে আবার নতুন করে ফুল পাবো। ফাল্গুন চৈত মাস থেকে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস পর্যন্ত আমাদের এই গাছে ফুল দিয়ে দেবে। এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেয়। বীজতলার 2 রকম পদ্ধতি। একটা হচ্ছে ডগা কেটে যখন হাবড়ি দিই, যখন ডগা কেটে আমরা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে এটা ডগা কাটা হয়। ডগা কেটে যখন হাবড়ি দেবো তখন একটা উঁচু বেড করব, তো 2 হাত বা 2.5 হাত। এখানে কোনো সার বা রাসায়নিক বা জৈব সার আমরা ব্যবহার করব না। যেখানে আমরা চারাটা হাবড়ি দেবো, মানে ডগাটা পুঁতবো, সেখানটায় শুধু মাটিটাকে গুঁড়ো করে একটা উঁচু বেড করব, যাতে ওখানে আষাঢ় শ্রাবণ মাসে জলটা না জমে। মাটিটাকে ভালো করে গুঁড়ো করতে হয়। গুঁড়ো করে তারপরে মাদার গাছ থেকে ডোগ কেটে নিয়ে আসি। ডোগ কেটে এনে বিকালবেলা সন্ধ্যা পর্যন্ত আমরা এই ডোগগুলো বসানো হয়। ডোগগুলো বসিয়ে ভালো করে আবার জলটা দিতে হবে, ঝাঁঝরি মারতে হবে, ঝাঁঝরি জলটা দিতে হবে। ঝাঁঝরি জলটা দিয়ে সকালবেলা আবার এটাকে ঝাঁঝরি মেরে জল দিই। জল দেওয়ার পরে দুপুর এই সকালবেলায় রোদ ওঠার আগে এটাকে আমরা ঢেকে দিই ভালো কাপড় দিয়ে, যাতে রোদটা না লাগে। এরকমভাবে 4-5 দিন আমাদের ঢাকতে হয়। ঢেকে গাছগুলোকে যখন হালকা শিকড় আসবে তখন আমরা আর না ঢাকলে আমাদের চলে, তখন আবার জল টল দিয়ে আমাদের ও গাছগুলোকে তৈরি করে নিতে হয়। আর যদি দেখা যায় ওই সময় কোনো সিড বা ছত্রাক আসে তাহলে আমরা একটু সাব পাউডার ব্যবহার করি বা অ্যান্টাকল ব্যবহার করি। অ্যান্টাকল ব্যবহার করে গাছটাকে হাঁড়ি করে দিই, যাতে রোগ না আসে। 6 থেকে 7 দিনের মধ্যে শিকড়টা দেখা যায়। 8 থেকে 9 দিনের মধ্যে আমরা নতুন মূল জমিতে আবার বসাতে পারি। শীতকাল, বর্ষাকাল, গরমকাল 3 রকমভাবে বীজতলা তৈরি করা হয়। দানা ফেলে দেখা যাচ্ছে একটা বেডে কমসে কম 2.5 হাত বাই 40 হাত জায়গায় 1 লাখের উপরে চারা ওঠে। আর যেটা আমরা ডগা কেটে চারা তৈরি করি ওটা 20 থেকে 18 থেকে 20 হাজার চারা ওঠে। অতএব আমাদের বীজ ফেলাটা বেশি সুবিধাজনক। চারা কেটে এনে বসাতে প্লাস বেড তৈরি করতে, ঢাকতে, লেবার দিয়ে যে খরচা হয় 1500 টাকা মতো খরচা যাবে। 40 হাত বাই 2.5 হাত জায়গা বেড বসাতে 18,000 থেকে 20,000 চারা আমরা যদি বাজার থেকে কিনতাম তাহলে আমাদের 4,000 টাকা নিত। তবুও আমরা সঠিক বীজ পেতাম কি না পেতাম সন্দেহ আছে। এই জন্য আমরা নিজেরাই তৈরি করি। আর এটা আমাদের 1500 টাকায় আমরা বাড়ি বসে তৈরি করে নিতে পারছি। আর যেটা বীজ থেকে তৈরি করি সেটা আমাদের খরচ হবে 3,000 টাকা মতো। এতে আমাদের 1 লাখ চারা আসবে। 1 লাখ চারা হলে আমরা মানে বাড়ি থেকে যদি কিনে নিয়ে আসি 10,000 টাকা আমাদের খরচ। এই যে বাড়ি থেকে করলে আমাদের 3,000 টাকায় আমাদের কমপ্লিট হয়ে যায়। তো
তা 7,000 টাকা আমাদের এখানে বেশি মুনাফা, এই জন্য আমরা বাইরে থেকে কিনি না, বরঞ্চ 2-1 হাজার আমরা বাইরে বিক্রি করে দিই। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। যে সবজির চাষ পশ্চিমবঙ্গে হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো পটল। একবার পটলের লতা লাগালে যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে 2 বছর এমনকি 3 বছর পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের প্রগতিশীল সবজি চাষী ভূষণ দে তার 1 বিঘা জমিতে মাচায় পটলের চাষ করছেন। তিনি এই সবজি চাষে তার অবলম্বন করা প্রযুক্তি আমাদের বললেন। 6 ফুট বাই 6 ফুট অন্তর লাগাই। মাঝখানে জল নিকাশনের জন্য একটা নালি করতে হয়। নালিটা চওড়াও অন্তত 60 থেকে 70 সেন্টিমিটার থাকবে, যাতে সুন্দরভাবে জলটা পাসিং হয় বর্ষার সময়। পটল 2 জাতের থাকে, পুরুষ এবং স্ত্রী। অবশ্যই পুরুষ লতা লাগাইতে হবে, সেটার অনুপাত অন্তত 10:1, অর্থাৎ 10টা গাছের জন্য 1। পুরুষ গাছগুলো সাধারণত দক্ষিণ দিকে দিতে পারলে ভালো হয়, কারণ দক্ষিণে হাওয়ায় পরাগরেণুটা ভালো করে ছড়ায় এবং মৌমাছি প্রজাপতিও ঘটায়। তারপর দক্ষিণে হাওয়াতেও সেটা ছড়ায়। তে পটল লাগিয়ে দেওয়ার পরে যখন 1.5 থেকে 2 হাত হয়ে যাবে তখন পটলেটাকে মাচায় তুলে দেওয়া হয়। এই পটলের মাচা বিভিন্নভাবে করা যায়। নাইলন কট সুতো এবং বাঁশের চটা দিয়ে করলে অনেকটা ঠান্ডা থাকে, সেই ক্ষেত্রে বাঁশের এবং কটের সুতো ব্যবহার করাটাই মনে করি শ্রেয়। এই পটল লাগানোর 80 থেকে 90 দিন পরে ফুল আসতে শুরু করে, প্রায় 8 মাস ধরে ফলন দেয়। পটলের মেন শত্রু ওই সাদামাছি, থ্রিপস, জ্যাসিস এবং লাল মাকড়। এর জন্য এখন বাজারে অ্যাভেলেবল ওষুধ আছে। নিম তেল অন্তত সপ্তাহে 1 দিন দিতেই হবে, যেগুলো 1000 ppm তার ডোজ 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে, এবং যেগুলো 10,000 ppm ওর ডোজ প্রতি লিটার জলে 1 গ্রাম, এই হারে দিলে যথেষ্ট। এছাড়াও গুড়া পচা রোগ, সেটা ব্লাইটক্স বা ব্লু কপার অর্থাৎ কপার গ্রুপের ওষুধ। পটলের গুঁড়াটা মাঝে মধ্যেই ধুয়ে দিলে খুব সুন্দর হয়, রোগটা আসে না। এছাড়া কিছু পোকাও লাগে, পোকা তেমন কোনো অসুবিধা করতে পারে না। বাজারে যে সমস্ত কীটনাশক আছে এগুলো দিলেও ভালো ফল পাওয়া যায়, আর নিম তেলটা দিলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। বর্ষাকালে ভালো ফলন দেয়, দামও ভালো পাওয়া যায় এবং অক্সিজেনেও হয়। বিঘায় প্রায় 80 থেকে 100 কুইন্টাল পর্যন্ত ফলন হয় এবং গড় বাজার আমরা দেখেছি পটলের 10 টাকা থাকে। ভাদ্র আশ্বিন মাসে লাগানো হয়, 90 দিন পরে পটল আসতে শুরু করে, অর্থাৎ ফাল্গুনে তখন বাজার থাকে 40 থেকে 50 টাকা কেজি। আষাঢ় মাসে যে হয়ে যায় সেটা 5 টাকা কেজি, কোনো সময় 15 টাকা, তবে আমরা অ্যাভারেজ দেখেছি বাজারটা 10 টাকা থেকে 12 টাকাতে দাঁড়ায়। তাতে 1 বিঘা পটলে 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব এবং সেখানে বিঘায় 20,000 টাকা থেকে 30,000 টাকা মতো খরচ হয় এবং 60-65,000 টাকা লাভ করা সম্ভব। এটা এমনই একটি ফসল, একবার লাগানোর পরে দেখা যাচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন পটল তোলা যায়। পটল চাষে কিন্তু পরাগ মিলনটা অবশ্যই প্রয়োজন। সূর্য ওঠার আগে পুরুষ ফুলটা নিয়ে ওর পাপড়িটা স্ত্রী ফুলের সাথে ছোঁয়ালে সেটা পরাগ মিলন করা সম্ভব। এইভাবেই ভালো হয়। যদি সময়ের অভাব থাকে সেই ক্ষেত্রে অনেক সময় পুরুষ ফুলগুলো তুলে জলের সঙ্গে গুলিয়ে 10 লিটার জলে অন্তত 80 থেকে 90টা ফুল চটকিয়ে সেটা স্প্রে করেও পরাগ মিলন ঘটানো সম্ভব। পটল চাষে প্রথমে লাগানোর সময় থানায় ফিরোডান দানা নিমখোল দিয়ে তো রোয়ায় লাগানো হয় এবং 40 থেকে 45 দিন পরে প্রথম চাপান সার দিতে হবে। প্রথম চাপান সারের সময় বিঘা প্রতি 20 কেজি 10-26 সার, 50 কেজি নিমখোল এবং আবারও ফিরোডান দানা বিঘা প্রতি 5 কেজি এবং বিঘা প্রতি 50 থেকে 60 কেজি সরষের খোল দিয়ে দেওয়া হয়। এছাড়া পটল চাষ যেহেতু গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীনে সেচের খুব একটা প্রয়োজন হয় না। গ্রীষ্মকালে 4 থেকে 5 দিন পরই সেচ লাগে এবং যে মাঝখানের যে ড্রেন থাকে সেই ড্রেন দিয়ে জল দিলে
দুই দিকে মাটি ভিজে যাবে, বেশি সেচের প্রয়োজন নেই। তারপরে পটল যখন ফল দেওয়া শুরু করে মাঝে মধ্যেই চাপান সারটা দিতে হয় এবং আগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আগাছা পরিষ্কার করে গোড়ায় গোড়ায় চাপান সার দিতে হয়, চতুর্দিকে রিং করে দিলে খুব ভালো ফল পাওয়া যায়। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার রানাঘাট থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন অমর রায়। তিনি শশা চাষ করেছেন। এখন তার শশার জমিতে লাল পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। লাল পোকা হলো কুমড়ো জাতীয় ফসলের একটি ক্ষতিকারক কীট। পূর্ণাঙ্গ পোকা শশা গাছের বীজপত্র, কচি পাতা ও ফুল খেয়ে নষ্ট করে দেয়। পূর্ণাঙ্গ স্ত্রী পোকা গাছের গোড়া সংলগ্ন ভেজা মাটিতে ডিম পাড়ে। ডিম ফুটে কীড়াগুলি বেরিয়ে এসে শিকড়, মাটির ভেতরের কাণ্ড ও মাটি স্পর্শ করা ফলকে ক্ষতি করে। এছাড়া পূর্ণাঙ্গ পোকাগুলি শশা গাছের পাতার ক্লোরোফিল অংশ খেয়ে ফেলে। মারাত্মকভাবে আক্রমণ হলে সমগ্র পাতাটি জালিকার মতো হয়ে যায়। এর ফলে গাছের শালক সংশ্লেষ ঠিকমতো হয় না, গাছের বৃদ্ধি ও ফলের সংখ্যা কমে যায়। প্রায় সারা বছর ধরেই বিভিন্ন কুমড়োগোত্রীয় ফসল চাষ করা হয়। তাই কোনো জমিতে একটি ফসল উঠে গেলে এই কীটটি অনায়াসে আশ্রয়দাতা ফসল পেয়ে যায়। তাই পোকার নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা অবলম্বন করতে হবে। শশা চাষের জন্য নির্বাচিত জমি গভীরভাবে কর্ষণ করে রোদ খাওয়াতে হবে এবং পূর্ববর্তী ফসলের অবশিষ্টাংশ তুলে পুড়িয়ে ফেলতে হবে। শশার বীজ একক এলাকায় নির্দিষ্ট সংখ্যক বপন করতে হবে। জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জমিতে আগাছা দেখা দিলে তা নিড়েন দিয়ে তুলে ফেলতে হবে। গাছের বয়স অনুযায়ী সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। অতিমাত্রায় নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করলে এই কীটটির প্রকোপ বাড়ে। শশার জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। যদি পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে পূর্ণাঙ্গ পোকা সংগ্রহ করে বিনষ্ট করতে হবে। এই পোকার নিয়ন্ত্রণের জন্য সবচাইতে ভালো উপায় হল আক্রান্ত গাছে কেরোসিন মিশ্রিত ছাই প্রয়োগ করা। এই পোকা আক্রমণের শুরুর দিকে 10,000 ppm এর নিমজাত কৃষি বিষ 1 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে সুফল পাওয়া যায়। এছাড়া গাছের গোড়া সংলগ্ন মাটিতে নিমজাত কৃষি বিষ স্প্রে করলে এই পোকার ডিম নষ্ট হয়। রাসায়নিক উপায়ে কুমড়োর লাল পোকা নিয়ন্ত্রণে ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার বা কার্বারিল 2.5 গ্রাম অথবা ট্রাইজোফস 1 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে। কীটনাশক দ্রবণে অবশ্যই স্টিকার মেশাতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। একটি বকনা বাছুর হলো আগামী দিনের গাভী। আর কোনো গো খামারে স্ত্রী বাছুর থাকা মানেই খামারে স্ত্রী বৃদ্ধি। একটি বকনা বাছুরের জন্ম নেওয়ার পর তার সুসংহত পরিচর্যা করতে হয়, তবেই খামারের শঙ্কর গাভীর যোগান বৃদ্ধি পায়। বাছুরের সুসংহত পরিচর্যার বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাণী বিশেষজ্ঞ ডক্টর সতীনাথ দাস। বাছুর যদি ভালো তৈরি হয় এবং বাছুরের পরিচর্যা যত্ন সেটা যদি ঠিকমতো হয় তাহলে একটা ভালো গাভী আমরা কিন্তু পাবো। বাছুর যখন জন্মাবে, জন্মানোর সাথে সাথেই সেই বাছুরটাকে একটা বস্তার উপরে বা খড় বিচালি বিছিয়ে তার উপরে রাখতে হবে এবং তার গায়ের থেকে নাক মুখ থেকে সমস্ত যে মিউকাস বলা হয় সেইগুলোকে পরিষ্কার করে দিতে হবে। তারপর মায়ের কাছে সামনে রাখতে হবে। মা জিভ দিয়ে চেটে দিলে তার শরীরে রক্ত চলাচলটা ভালো হবে। দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই বাছুরটা দাঁড়িয়ে পড়েছে। দাঁড়ানোর পর তাকে একটু মায়ের গাজলা দুধটা খুব উপকারী বাছুরের জন্য। মায়ের কাছ থেকে গাজলা দুধ তাকে খাওয়ানো শেখাতে হবে। দিনে 4 থেকে 5 বারে ভাগ করে তার দেহের ওজনের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ সাধারণভাবে একটা শঙ্কর জাতের বাছুর প্রায় 15 কেজি ওজন হয়, সেই ক্ষেত্রে প্রায় 1.5 কেজি দুধ সে ডেলি খাবে। এই গাজলা দুধটার উপকারিতা হচ্ছে এই গাজলা দুধের মধ্যে প্রোটিন খুব বেশি পরিমাণে থাকে। গাজলা দুধে প্রায় 19% প্রোটিন থাকে।
এমনি দুধে যেখানে মাত্র 4-4.5% প্রোটিন থাকে, এর মধ্যে কিন্তু ফ্যাট খুব কম থাকে, ফলে সহজে হজম হয় এবং গাজলা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ থাকে, যার ফলে অতি দ্রুত একটা বাছুর তার বাড়তে তাকে সাহায্য করছে এই গাজলা দুধ। এবং তার পাশাপাশি বাছুর কিন্তু তাড়াতাড়ি তার শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে সে জন্মাতে পারে। 7 দিন পর্যন্ত বাছুরকে এই গাজলা দুধ খাওয়াতে হয়, শরীরের ওজনের 1/10। কিন্তু একবারে খাওয়ালে চলবে না, একবারে বেশি খাইয়ে দিলে কিন্তু ডায়রিয়া হয়ে যাবে। সেই ক্ষেত্রে 4 থেকে 5 বারে ভাগ করে তাকে খাওয়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, বাছুর জন্মানোর পরে যখন সে দাঁড়িয়ে মায়ের দুধটা খাওয়া একটু শিখবে, তারপরেই তার নাভিরজ্জুর 2 ইঞ্চি বাদ দিয়ে তার নিচটা একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে। সেই সুতোটা কিন্তু কোনো ডেটল জলে হোক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলেই হোক, বা টিংচার আয়োডিন দিয়ে ভিজিয়ে জীবাণুমুক্ত করে সেটা দিয়ে এখানে বেঁধে দিতে হবে। বেঁধে দেওয়ার পর তার নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবং প্রতিদিন সকাল বিকাল করে অ্যান্টিসেপটিক যে লোশন আছে, যেমন মার্কুরিওক্রোম 2% অথবা টিংচার আয়োডিন নাভিতে লাগাতে হবে। 5 দিন থেকে 6 দিনের মধ্যে নাভিটা শুকিয়ে যাবে এবং নিজের থেকে ঝরে পড়ে যাবে। জন্মানোর পরের দিন থেকে পরপর তাকে 4 থেকে 5 দিন ব্যাকটেরিয়াকে দমন করার জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট প্রতিদিন একটা করে খাওয়াতে হবে, তা না হলে কিন্তু তার ডায়রিয়া হয়ে যেতে পারে। বাছুরের বয়স যখন 15 দিন হয়ে যাবে, তখন তাকে কিন্তু শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল করালে হবে না, তখন তাকে বাড়তি খাবার দিতে হবে, বাইরের খাবার। সেটা হলো একটু নরম ঘাস তাকে প্রতিদিন, তার সঙ্গে কিছু দানা ভুসি, যেই দানা ভুসি বাছুরের জন্য আলাদা করে তৈরি করা হয়, সেটা এটাকে স্টার্টার বলা হয়, সে কাফ স্টার্টার ম্যাশ, সেটা খাওয়ানো যায় অল্প পরিমাণে দিয়ে প্রতিদিন একটু একটু করে দিলে তার অভ্যাস হয়ে যাবে। 7 দিনের মধ্যে সে কিন্তু সম্পূর্ণভাবে খাবারটা শিখে যাবে। দেখা যাবে যে 1 মাস 2 মাস পরে আর মায়ের দুধ একেবারে না খাওয়ালেও চলবে, তখন সে বাইরের খাবার খেয়েই কিন্তু সে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। 21 দিন বয়স যখন হয়ে যাবে বাছুরের, তখন তাকে প্রথম কৃমির ওষুধ খাওয়ানো হবে। তারপর থেকে প্রতি 1 মাস অন্তর অন্তর একবার করে 1 দিন করে কৃমির ওষুধ খাওয়াতে হবে 6 মাস বয়স পর্যন্ত। এই 6 মাসের মধ্যে যদি দেখা যায় বাছুরের বৃদ্ধির হার বা স্বাস্থ্য যদি কোনো কারণে একটু ঘাটতি থাকে, তখন তাকে 3 দিন টানা 3 দিন বাদ দিয়ে ভিটামিন AD3 EC ইঞ্জেকশান পাওয়া যায়। সেই ভিটামিন AD3 EC ইঞ্জেকশান 2 ml করে 3 দিন ছাড়া এরকম 5 থেকে 6টা ইঞ্জেকশান তাকে করতে হবে, তাহলে সে আবার তার স্বাস্থ্যটাকে ফিরে পাবে। এছাড়া এগুলো কিন্তু তরল আকারেও পাওয়া যায়। প্রতিদিন যদি 2 চামচ করে তাকে খাওয়ানো যায় টানা 1 মাস, তাহলেও কিন্তু তার শরীরের বৃদ্ধি ভালো হবে। যখন বাছুরের বয়স প্রায় 5 সপ্তাহ পেরিয়ে যাবে, তখন তাকে প্রথম ভ্যাকসিনেশন বা টিকাকরণ কর্মসূচিতে নিয়ে আসতে হবে। 5 সপ্তাহ বয়সে প্রথমেই যেটা দেওয়া দরকার, বাছুরের খুব বেশি হয় রোগটা, বাদলা রোগ, ইংরেজিতে বলে BQ বা ব্ল্যাক কোয়ার্টার, এই রোগের ভ্যাকসিন করাতে হবে। তারপর 21 দিন পর তাকে FMD বা এসু রোগের ভ্যাকসিন, তার 21 দিন পর HS বা গলা ফোলা রোগের ভ্যাকসিন করাতে হবে। তারপর এই ভ্যাকসিনগুলো FMD ভ্যাকসিন প্রতি 6 মাস অন্তর এবং বাদলা এবং গলা ফোলা রোগের ভ্যাকসিন প্রতি বছরে 1 বার করে ভ্যাকসিন করাতে হবে। তাদের থাকার ব্যাপারেও কিন্তু একটু নজর দিতে হবে। যেখানে বাছুরকে রাখা হবে সেই জায়গাটা প্রতিদিন যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। যখনই তাদের বয়স 15 দিন পেরিয়ে যাবে, তারপর থেকে কিন্তু নিয়মিত তাদেরকে স্নান করাতে হবে। কাফ স্টার্টার সে 6 মাস বয়স পর্যন্ত তাকে খাওয়ানো যেতে পারে। তো এই 6 মাসের মধ্যে আমরা বলি যে প্রতিদিন যে খাবারটা দেওয়া হবে দিনে 2 বারে ভাগ করে দেওয়া হবে এবং ছোট বয়সে ডেইলি হয়তো 100 গ্রাম করে খাবে। যখন তার 2 মাস বয়স হয়ে যাবে, তখন তাকে 200 গ্রাম করে ডেইলি দিতে হবে। এইভাবে ধীরে ধীরে 6 মাস বয়সের মধ্যে তাকে ডেইলি রোজ 500 গ্রাম করে খাবার দিতে হবে, দানা ভুসি। এছাড়াও সম্পূর্ণভাবে তাকে সবুজ ঘাস দেওয়া যেতে পারে। প্রতি 100 কেজি ওজনে সাধারণত 3 কেজি শুটি জাতীয় সবুজ ঘাস দেওয়া যেতে পারে।
আবার 100 কেজি দেহের ওজন অনুযায়ী তাকে অসুটি জাতীয় যে সবুজ ঘাস, সেই সবুজ ঘাস কিন্তু 7 থেকে 8 কেজি পর্যন্ত দেওয়া যেতে পারে। এছাড়া কিছু কিছু পরিমাণে সে বিচালিও খাবে। বিচালিরও একটা নিয়ম আছে, প্রতি 60 কেজি দেহের ওজনে বিচালি দিতে হয় 1 কেজি, এবং তার পাশে সবসময় জল রাখতে হয়, যখন তার জল তেষ্টা পাবে সে যেন জল পায়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।